অর্থাৎ আজকে আমরা শুরু করছি সেটা হচ্ছে ইলেকট্রোকেমিস্ট্রি। ইলেকট্রোকেমিস্ট্রি আমরা স্টার্ট করছি, বা বাংলায় বলা হয় তড়িৎ রসায়ন। এই তড়িৎ রসায়ন চ্যাপ্টারটা অ্যাকচুয়ালি হচ্ছে ফিজিক্যাল কেমিস্ট্রির থার্ড চ্যাপ্টার। আগের দুটো চ্যাপ্টার আমরা অলরেডি শেষ করে দিয়েছি, অর্থাৎ সলিড এবং সলিউশন। এবার আমরা 3 নম্বর চ্যাপ্টারে ঢুকছি, সেটা হচ্ছে ইলেকট্রোকেমিস্ট্রি, বা বাংলায় বলা হচ্ছে তড়িৎ রসায়ন। এই তড়িৎ রসায়ন বা ইলেকট্রোকেমিস্ট্রি অ্যাকচুয়ালি চ্যাপ্টারে 5 মার্কস আসে। এই 5 মার্কস অ্যাকচুয়ালি টোটাল তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডে 5 মার্কস আছে। এই 5 মার্কসের মধ্যে 3 মার্কস আসে হচ্ছে তোমার কোথা থেকে না, 3 মার্কস আসে হচ্ছে নিউমেরিক্যাল প্রবলেম বা অঙ্ক আসে, আর 2 নাম্বার প্রবলেম হচ্ছে থিওরিটিক্যাল বা লেখা কোশ্চেন থাকে। এটা অ্যাকচুয়ালি হচ্ছে মোটামুটি এদের রূপরেখা বলতে পারো। এবার খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার এবং কম্পিটিটিভ পরীক্ষার জন্যও এটা খুব ইম্পর্টেন্ট। এবার দেখো, প্রথমে আসি ইলেকট্রোকেমিস্ট্রি চ্যাপ্টারটা অ্যাকচুয়ালি কী হয় না, 3টে পার্টে অ্যাকচুয়ালি ভাগ করা হয়েছে। কি কি পার্ট? প্রথমে আসছি আমি যে ইলেকট্রোকেমিক্যাল সেল। কেমিক্যাল সেল, বা এর আরেকটা নাম আছে গ্যালভানিক সেল। ইলেকট্রোকেমিক্যাল সেল বা গ্যালভানিক সেল, ঠিক আছে। 2 নাম্বার হচ্ছে ইলেকট্রোলাইটিক্যাল সেল। ইলেকট্রোলাইটিক্যাল সেল, ঠিক আছে। আর 3 নাম্বার হচ্ছে কন্ডাক্টেন্স। তাহলে অ্যাকচুয়ালি আমরা দেখতে পেলাম এই চ্যাপ্টার যেটা ইলেকট্রোকেমিক্যাল যে চ্যাপ্টার বা তড়িৎ রসায়ন চ্যাপ্টারটা 3টে পার্টে বিভক্ত। একটা হচ্ছে ইলেকট্রোকেমিক্যাল সেল বা গ্যালভানিক সেল, এটা ফার্স্ট পার্ট। সেকেন্ড পার্ট ইলেকট্রোলাইটিক্যাল সেল, আর থার্ড পার্ট হচ্ছে কন্ডাক্টেন্স। এই তিনটে পার্টে হচ্ছে বিভক্ত। তার মধ্যে দেখো, যখন এখানে সাধারণত বেশিরভাগ বছরই যখন নিউমেরিক্যাল প্রবলেম 3 নাম্বার যেটা থাকে, এই নিউমেরিক্যাল প্রবলেম অ্যাকচুয়ালি একটু বলে দিই না, এই নিউমেরিক্যাল প্রবলেমে কিন্তু অর থাকে, অর্থাৎ এটা অথবা ওটা, অথবা দিয়ে দুটো কোশ্চেন থাকে, যে কোনো একটা করতে হয়। এতদিন পর্যন্ত এটাই ছিল, বা এরকমই থাকে বেশিরভাগ বছর। এবার দেখো, এই ইলেকট্রোকেমিক্যাল সেল বা গ্যালভানিক সেল যেটা এখান থেকে প্রায় প্রতি বছরই কোশ্চেন আসে এই পার্টটা থেকে। আর এই পার্ট থেকে অ্যাকচুয়ালি কি হয় না, যে কোনো একটা পার্ট থেকে এই পার্টের সঙ্গে, অর্থাৎ ইলেকট্রোকেমিক্যাল সেলের সঙ্গে ইলেকট্রোলাইটিক্যাল বা কন্ডাক্টেন্সের অঙ্ক কি হয় না, অরে থাকে বেশিরভাগ বছর। কোনো বছর এরকমও হয়েছে যে দেখা গেলো ইলেকট্রোকেমিক্যাল সেল থেকে কোনো কোশ্চেনই হয়নি, কিন্তু বেশিরভাগ বছর কী হচ্ছে, এর সাথে এই দুটোর মধ্যে যে কোনো একটা অর থাকে। তার জন্য আমাকে ইলেকট্রোকেমিক্যাল সেল যেটা, এটা কিন্তু একদম খুব ভালোভাবে পড়তে হবে, না হলে কিন্তু হবে না, ঠিক আছে। এবার প্রথমে আসি ইলেকট্রোকেমিক্যাল সেলের। অ্যাকচুয়ালি এই যে ইলেকট্রোকেমিক্যাল সেল বা গ্যালভানিক সেল এবং ইলেকট্রোলাইটিক্যাল সেল অ্যাকচুয়ালি বেসিক ডিফারেন্স কী। প্রথমে আসি আমি ইলেকট্রোকেমিক্যাল সেল। ইলেকট্রোকেমিক্যাল, আর আরেক দিকে লিখলাম আমি ইলেকট্রোলাইটিক্যাল। এদের মধ্যে অ্যাকচুয়ালি বেসিক ডিফারেন্সটা কি জানি। বেসিক ডিফারেন্স বা খুব সিম্পলভাবে যদি বলা হয়, অ্যাকচুয়ালি সেল মানে কোষ, বা আমরা যেটা ব্যবহার করি প্রাত্যহিক জীবনে বা দৈনন্দিন জীবনে যেগুলো ব্যবহার করি, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি কি না, আমরা যে ব্যাটারি ইউজ করি, ব্যাটারি হচ্ছে অ্যাকচুয়ালি সেলের বা কোষের অ্যাকচুয়ালি হচ্ছে একটা এক্সাম্পল। অর্থাৎ আমাদের আধুনিক যুগে ব্যাটারি ছাড়া বা কোষ ছাড়া এরকম কিছু আমরা ভাবতে পারি না। আমরা সেটা সেলফোন থেকে শুরু করে
ঘড়ির যে ওয়াচ সেখান থেকে শুরু করে যে কোনো জায়গাতেই আমরা যদি ভাবি তাহলে অতি অবশ্যই কি হয় না ব্যাটারির প্রয়োজন হয়। এই ব্যাটারিকে দিয়ে যদি আমি এক্সাম্পল দিই যে ব্যাটারি অ্যাকচুয়ালি আমাদের মোবাইল থেকে শুরু করে যে কোনো জায়গায় আমরা ইউজ করি, ওই ব্যাটারি অ্যাকচুয়ালি কি হয় দুটো টাইপের হয় ব্যাটারি। কীরকম না, একটা ব্যাটারি আছে যেগুলো অ্যাকচুয়ালি সাধারণত আমাদের কী হয় বিভিন্ন ধরনের ওয়াচে ব্যবহার করা হয় বা ঘড়িতে ব্যবহার করা হয়, ইস্ট ওয়াচ থেকে শুরু করে যে কোনো ঘড়িতে ব্যবহার করা হয়। সেটা হচ্ছে ব্যাটারিটা একবার ইউজ করে ফেলে দিতে হয়, রিইউজেবল নয় বা চার্জ দিয়ে আর নতুন করে আমি তৈরি করতে পারি না। কিন্তু মোবাইলের যে ব্যাটারি সেই ব্যাটারিটা কীরকম, একবার অ্যাকচুয়ালি ব্যাটারি পুরোপুরি শেষ হয়ে গেলে আবার যদি চার্জ দিই তাহলে কী হয়ে যাবে, আবার কী হয়ে যাবে নতুনের মতো হয়ে যাবে, আবার আমি কী করতে হবে ব্যবহার করতে পারবো, অর্থাৎ রিইউজেবল বা এটা হচ্ছে চার্জেবল। তাহলে ব্যাটারি অ্যাকচুয়ালি হচ্ছে দু রকমের মেনলি হয়। একটা হচ্ছে কি না, একটা হচ্ছে আমি একবারই ইউজ করতে পারি, আর একটা হচ্ছে কি না আমি বারবার ইউজ করতে পারি, যেমন ঘড়ির ব্যাটারি, যেমন হচ্ছে তোমার মোবাইলের ব্যাটারি, ঠিক আছে, যেগুলো চার্জ দিয়ে বারবার আমি ইউজ করতে পারি। এবার দেখো আসি এই ইলেকট্রোকেমিক্যাল সেল আর ইলেকট্রোলাইটিক্যাল সেলের মধ্যে একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে আমি প্রথমে বলার চেষ্টা করি। প্রথমে আসছে আমি ইলেকট্রোকেমিক্যাল সেল। ইলেকট্রোকেমিক্যাল সেল যেটা আছে, এই ইলেকট্রোকেমিক্যাল সেলে অ্যাকচুয়ালি কি হয় না, অ্যাকচুয়ালি যখন আমি ব্যাটারি কী হয়ে গেছে চার্জ দেওয়া হয়ে গেছে, দিয়ে ব্যাটারি থেকে আমি কি করছি, যে ব্যাটারি যখন আমরা ইউজ করছি, অর্থাৎ যখন আমি মোবাইল চালাচ্ছি, মোবাইলে চলছে কেন না, ব্যাটারি যেটা আছে সে ব্যাটারি থেকে কি হয় না তড়িৎ অ্যাকচুয়ালি দেয় বা ইলেকট্রিক দেয়, সেই ইলেকট্রিক দিয়ে অ্যাকচুয়ালি কি আমার মোবাইল চলে। এবার গল্পটা হচ্ছে ব্যাটারির ভেতরে অ্যাকচুয়ালি কি হয় না কোনো অ্যাকচুয়ালি রিয়াকশান হয়, কোনো না কোনো অ্যাকচুয়ালি কি হয় রিয়াকশান বা কেমিক্যাল রিয়াকশান হয়, ঠিক আছে। এই কেমিক্যাল যে রিয়াকশান হয় বা রাসায়নিক বিক্রিয়া হয়, তাহলে বলতে পারি রাসায়নিক বিক্রিয়া হওয়ার ফলে কি হয় না ব্যাটারি থেকে অ্যাকচুয়ালি কি হয় তড়িৎ উৎপন্ন হয়, অর্থাৎ কেমিক্যাল এনার্জি বা রাসায়নিক শক্তি থেকে অ্যাকচুয়ালি কি হয় না ইলেকট্রিক এনার্জিতে কনভার্ট হয়। রাসায়নিক শক্তি অর্থাৎ ব্যাটারির ভেতরে অ্যাকচুয়ালি কি রাসায়নিক শক্তি আছে একটা, সেই রাসায়নিক শক্তি থেকে অ্যাকচুয়ালি কি হয় না ইলেকট্রিক এনার্জি বা তড়িৎ শক্তি উৎপন্ন করে। অর্থাৎ ব্যাটারির ভেতরে কি হয় কিছু না কিছু বিক্রিয়া হয়, বিক্রিয়া হওয়ার কী বিক্রিয়া হয় সেগুলো পরে আসছি, কিছু না কিছু অ্যাকচুয়ালি বিক্রিয়া হয়। এই বিক্রিয়া হওয়ার ফলে অ্যাকচুয়ালি কি হয় না এই বিক্রিয়া হওয়ার ফলে অ্যাকচুয়ালি এখান থেকে অ্যাকচুয়ালি কি হয় না তড়িৎ শক্তি উৎপন্ন হয়। এই তড়িৎ শক্তি উৎপন্ন হয় মানে ভেতরে ব্যাটারির ভেতরে কোনো বিক্রিয়া হয়, বিক্রিয়ার ফলে সেখান থেকে অ্যাকচুয়ালি কি হয় না সেখান থেকে অ্যাকচুয়ালি কিছু না কিছু আমরা তড়িৎ পাই। সেই কারণে আমরা বলতে পারি কি না ইলেকট্রোকেমিক্যাল সেল হচ্ছে অ্যাকচুয়ালি কেমিক্যাল এনার্জি থেকে অ্যাকচুয়ালি কী হয় ইলেকট্রিক এনার্জিতে কনভার্ট হয়। এবার আসছি ইলেকট্রোলাইটিক্যাল সেল। ইলেকট্রোলাইটিক্যাল সেল অ্যাকচুয়ালি কি, ইলেকট্রোলাইটিক্যাল সেল হচ্ছে অ্যাকচুয়ালি যে যখন আমি কি করছি ব্যাটারিটা চার্জ দিচ্ছি, যখন একটা ব্যাটারি যখন আমি চার্জ দিচ্ছি, ওই চার্জ দেওয়ার সময় অর্থাৎ কি না যখন আমি চার্জ দিচ্ছি কি হচ্ছে না চার্জ দিচ্ছি মানে অ্যাকচুয়ালি আমি ইলেকট্রিক বোর্ডে অ্যাকচুয়ালি কী করেছি আমি একটা অ্যাডাপ্টার যোগ করে দিয়ে কী করছি আমি মোবাইলে যে আছে পোর্ট আছে তাকে সেখানে আমি কী করলাম চার্জারটা ঢুকিয়ে দিলাম। চার্জার ঢুকিয়ে দিলে কী হবে না চার্জার ঢুকিয়ে দিলে অ্যাকচুয়ালি সঙ্গে সঙ্গে সেখানে কী হবে মোবাইলটা চার্জ হবে। অর্থাৎ মোবাইলের অ্যাকচুয়ালি কী হচ্ছে না ইলেকট্রিক এনার্জিকে আমি মোবাইলের মধ্যে পাঠাচ্ছি, অর্থাৎ তড়িৎ অ্যাকচুয়ালি মোবাইলের মধ্যে পাঠাচ্ছি। এর ফলে কি হয় না ব্যাটারির মধ্যে অ্যাকচুয়ালি কী হয় কোনো না কোনো বিক্রিয়া হয়, অর্থাৎ কি না এখানে অ্যাকচুয়ালি কী হয় ইলেকট্রিক এনার্জি থেকে অ্যাকচুয়ালি কী হয় কেমিক্যাল এনার্জিতে কনভার্ট হয়। অর্থাৎ এটা হচ্ছে অ্যাকচুয়ালি যখন আমি ব্যাটারিটা অ্যাকচুয়ালি ব্যবহার করছি, যখন আমি মোবাইল অ্যাকচুয়ালি ব্যবহার করছি চার্জ দিচ্ছি না, তখন ব্যাটারির ভেতরে কোনো কেমিক্যালের কোনো বিক্রিয়া হয় বা কেমিক্যাল কোনো এনার্জি থেকে সেখান থেকে কী হয় ইলেকট্রিক পায়, যার ফলে ব্যাটারিটা তৈরি হচ্ছে। ওইটা হচ্ছে অ্যাকচুয়ালি ইলেকট্রোকেমিক্যাল সেল বা গ্যালভানিক সেল। কিন্তু যখন আমি ব্যাটারিটা অ্যাকচুয়ালি চার্জ দিচ্ছি তখন কি হচ্ছে ইলেকট্রিক বোর্ড থেকে ইলেকট্রিক এনার্জিকে আমি পাঠাচ্ছি, ব্যাটারির ভেতরে গিয়ে কোনো রাসায়নিক বিক্রিয়া হয়, তাহলে বলতে পারি ইলেকট্রিক এনার্জি থেকে কেমিক্যাল এনার্জিতে কনভার্ট হচ্ছে। কি বললাম বোঝা গেছে, ইলেকট্রিক এনার্জি থেকে অ্যাকচুয়ালি কী হচ্ছে
কেমিক্যাল এনার্জিতে কনভার্ট হচ্ছে। ফলে এইটা আমি বলতে পারি অ্যাকচুয়ালি কি না, এখানে আমরা বলতে পারি সেটা হচ্ছে যে ইলেকট্রোকেমিক্যাল যে অ্যাকচুয়ালি সিরিজ, এই ইলেকট্রোকেমিক্যাল যে অ্যাকচুয়ালি ব্যাপারটা, অর্থাৎ কিনা এখানে ইলেকট্রোকেমিক্যাল সেল থেকে অ্যাকচুয়ালি ইলেকট্রোলাইটিক্যাল সেল হচ্ছে। কি বললাম, বোঝা গেছে? এবার দেখো, এবার অ্যাকচুয়ালি কি হয় না, দেখো অ্যাকচুয়ালি এখানে ইলেকট্রোকেমিক্যাল সেল যেটা, এই ইলেকট্রোকেমিক্যাল সেল এটা হচ্ছে অ্যাকচুয়ালি 2 নম্বর পয়েন্ট যদি বলি, এই ইলেকট্রোকেমিক্যাল সেল যেটা সেটা হচ্ছে স্বতঃস্ফূর্ত বিক্রিয়া বা স্পন্টেনিয়াস রিয়াকশন। স্পন্টেনিয়াস, ঠিক আছে? আর এটা হচ্ছে নন স্পন্টেনিয়াস রিয়াকশান। অর্থাৎ এটা স্বতঃস্ফূর্ত বিক্রিয়া, এটা হচ্ছে অস্বতঃস্ফূর্ত বিক্রিয়া হয়। কেন হয় সেগুলো পরে আসবো, ঠিক আছে? 3 নাম্বার হচ্ছে, যেহেতু এটা স্পন্টেনিয়াস রিয়াকশান, তাই বলতে পারি ডেলজির ভ্যালু যেটা, সেই ডেলজির ভ্যালুটা অ্যাকচুয়ালি নেগেটিভ, আর এখানে ডেলজির যে ভ্যালু সেটা হচ্ছে অ্যাকচুয়ালি পজিটিভ। তাহলে আমরা এখানে বলো অ্যাকচুয়ালি যে ইলেকট্রোকেমিক্যাল সেল যেটা আর ইলেকট্রোলাইটিক্যাল সেল, এদের মধ্যে দেখো প্রথমেই দেখো আমি ডিফারেন্স কি এটা বলে দিলাম। অর্থাৎ কি হচ্ছে এখানে দেখো, ইলেকট্রোকেমিক্যাল সেল যেটা সেটা কেমিক্যাল এনার্জি থেকে ইলেকট্রিক এনার্জি, আর ইলেকট্রোলাইটিক্যাল সেল যেটা সেটা হচ্ছে ইলেকট্রিক এনার্জি থেকে কেমিক্যাল এনার্জিতে কনভার্ট হয়। এটা হচ্ছে ইলেকট্রোকেমিক্যাল সেল যেটা, অর্থাৎ তুমি যখন ব্যাটারিতে যখন অ্যাকচুয়ালি আমরা ইউজ করছি, যখন আমরা মোবাইল চালানোর সময় ইউজ করছি, তখন দেখো এটা স্পন্টেনিয়াস রিয়াকশান, স্বতঃস্ফূর্ত হবে, কোনো তোমাকে কিছু বাইরে থেকে কার্য করতে হয় না। কিন্তু দেখো এখানে যখন আমি ইলেকট্রোলাইটিক্যাল সেল তৈরি করছি, তখন দেখো বাইরে থেকে আমাকে জোর করে দেখো ইলেকট্রিক পাঠাতে হচ্ছে, ফলে কি হচ্ছে কেমিক্যাল এনার্জি তৈরি হচ্ছে। সেই জন্য এটা নন স্পন্টেনিয়াস রিয়াকশান বা অস্বতঃস্ফূর্ত বিক্রিয়া। 3 নাম্বার বলতে পারি, যেহেতু এটা স্পন্টেনিয়াস তাই বলতে পারি ডেলজির মানটা এখানে নেগেটিভ। এটা যেহেতু স্পন্টেনিয়াস তার জন্য ডেলজির মানটা নেগেটিভ, এটা হচ্ছে নন স্পন্টেনিয়াস তার জন্য ডেলজির মানটা হচ্ছে পজিটিভ। তাহলে এইটা হচ্ছে অ্যাকচুয়ালি ইলেকট্রোকেমিক্যালের আর ইলেকট্রোলাইটিক্যাল সেলের মধ্যে ডিফারেন্স, খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে, ঠিক আছে? এরপর অ্যাকচুয়ালি আমরা এখান থেকে জানবো অ্যাকচুয়ালি যে ইলেকট্রোকেমিক্যাল আর ইলেকট্রোলাইটিক্যাল সেল অ্যাকচুয়ালি কী ধরনের বিক্রিয়া হয়। অর্থাৎ ইলেকট্রোকেমিক্যাল এবং ইলেকট্রোলাইটিক্যাল যাই বলো না কেন, আলটিমেটলি এখানে কেমিক্যাল এনার্জি থেকে ইলেকট্রিক এনার্জি, আর এখানে ইলেকট্রিক এনার্জি থেকে কেমিক্যাল এনার্জি, মানে কেমিক্যাল একটা বিক্রিয়া হয় বা রাসায়নিক একটা বিক্রিয়া হয় সেলের মধ্যে। সে যাই বলো ইলেকট্রোকেমিক্যাল সেল এবং ইলেকট্রোলাইটিক্যাল সেল যাই বলো না কেন, সেখানে কিন্তু রাসায়নিক বিক্রিয়া জাতীয় কিছু ঘটনা কিন্তু ঘটে। এবার রাসায়নিক বিক্রিয়া কী ধরনের অ্যাকচুয়ালি রাসায়নিক বিক্রিয়া হয় সেটা আমরা এবার দেখব। অর্থাৎ ইলেকট্রোকেমিক্যাল এবং ইলেকট্রোলাইটিক্যাল সেল অ্যাকচুয়ালি কী টাইপের অ্যাকচুয়ালি রাসায়নিক বিক্রিয়া হয় সেটা আমরা দেখব। কি দেখব না, প্রথমেই আসি এখানে অ্যাকচুয়ালি যে রাসায়নিক বিক্রিয়াটা হয় সেই বিক্রিয়াটা হচ্ছে রেডক্স টাইপের অ্যাকচুয়ালি রাসায়নিক বিক্রিয়া হয়। রেডক্স মানে কি, যা রেডাকশান আর অক্সিডেশন, অর্থাৎ কি না এখানে রিডাকশান আর এখানে কি হয় অক্সিডেশন। অর্থাৎ অ্যাকচুয়ালি যত কেমিক্যাল এখানে যে কেমিক্যাল এনার্জি মানে রাসায়নিক শক্তি যেটা হয়, রাসায়নিক শক্তিটা অ্যাকচুয়ালি কি না কোনো রাসায়নিক বিক্রিয়ার ফলে হয়। এই রাসায়নিক বিক্রিয়াটা কী ধরনের হয় না, জারণ আর বিজারণ বিক্রিয়া মিলিত রূপে অ্যাকচুয়ালি কি হয় না, মিলিত রূপে অ্যাকচুয়ালি না এখানে অ্যাকচুয়ালি সেলের মধ্যে বিক্রিয়া হয়। তাহলে সেলের মধ্যে অ্যাকচুয়ালি মেনলি বিক্রিয়া হয় কিন্তু রেডক্স রিয়াকশন, অর্থাৎ জারণ বিজারণ বিক্রিয়া হয়, ঠিক আছে? এবার আসি অ্যাকচুয়ালি তোমরা ছোটোবেলা থেকে পড়ছো যে জারণ বিজারণ বিক্রিয়া অ্যাকচুয়ালি সবসময় কী হয়, একই সঙ্গে সংগঠিত হয়। কেন না, অক্সিডেশন অ্যাকচুয়ালি বিক্রিয়া কাকে বলে না, অক্সিডেশন যে বিক্রিয়া, অক্সিডেশন বিক্রিয়াটা কাকে বলে, যদি এই বিক্রিয়ার ফলে কি হয়, ইলেকট্রন যদি অ্যাকচুয়ালি ত্যাগ করে, অর্থাৎ কিনা ইলেকট্রন যদি অ্যাকচুয়ালি উৎপন্ন হয়, তখন তাকে বলা হয় অক্সিডেশন রিয়াকশান। অর্থাৎ যদি ইলেকট্রন ছেড়ে দেয় তখন তাকে বলা হয় অক্সিডেশন রিয়াকশান। যেমন ধরো কি হলো, Na থেকে দেখা গেল Na প্লাস হয়েছে, একটা ইলেকট্রন ছেড়েছে, তাকে ইলেকট্রন ত্যাগ করেছে, সেই জন্য একে বলা হয় কিনা অক্সিডেশন রিয়াকশান। ঠিক একই রকমভাবে
ক্যালসিয়াম থেকে ক্যালসিয়াম 2+ প্লাস দুটো ইলেকট্রন, এটাও দেখো অক্সিডেশন রিয়াকশান। এবার আসে অ্যাকচুয়ালি রিডাকশান রিয়াকশানে। রিডাকশান রিয়াকশানের ফলে অ্যাকচুয়ালি কী হয়, ইলেকট্রন অ্যাকচুয়ালি কী হয়, গৃহীত হয়। গৃহীত মানে অ্যাকচুয়ালি কি, যেমন ধরো উল্টোটা যদি বলি, Na+ থেকে একটা ইলেকট্রন গ্রহণ করে কি হয়, Na উৎপন্ন হয়। যেমন Ca2+ দুটো ইলেকট্রন গ্রহণ করে কি হয়, Ca হয়। অর্থাৎ আমরা বলতে পারি অক্সিডেশন এবং রিডাকশান রিয়াকশানে দেখো অক্সিডেশনের ফলে যে ইলেকট্রনটা অ্যাকচুয়ালি ত্যাগ করে সেই ইলেকট্রনটা দেখো অ্যাকচুয়ালি রিডাকশান রিয়াকশানে অ্যাকচুয়ালি কী হয়, গৃহীত হয়। ফলে অ্যাকচুয়ালি কি হয়, অক্সিডেশন রিডাকশান রিয়াকশান কিন্তু একই সঙ্গে সংগঠিত হয়। কি বললাম, বোঝা গেছে? যেহেতু এখানে অক্সিডেশন রিডাকশান রিয়াকশান সবসময় যে কোনো জায়গায় অক্সিডেশন রিডাকশান রিয়াকশান কিন্তু একই সঙ্গে সংগঠিত হয়। তার কারণ অক্সিডেশন এবং রিডাকশান রিয়াকশান অ্যাকচুয়ালি কি না, অক্সিডেশন এবং রিডাকশান রিয়াকশান কিন্তু একই সঙ্গে সংগঠিত হয়। কেন? তার কারণটা হচ্ছে অক্সিডেশন রিয়াকশানে যে ইলেকট্রনটা ত্যাগ করে রিডাকশান রিয়াকশানে কিন্তু সেই ইলেকট্রনটাই গৃহীত হয়। যেমন এক্সাম্পল হিসাবে বলি, ধরো আমরা যখন কী হয়, যখন টাকা কাউকে হয়তো দান করলাম বা কাউকে টাকা আমি দিলাম হয়তো, তার টাকা আমি তখনই দিতে পারবো যখন একজন দাতা থাকবে, একজন গ্রহীতা থাকবে। এরকম আছে, দেখা গেল শুধু দাতা আছে, কেউ গ্রহীতা নেই, তাহলেও হবে না। গ্রহীতা আছে, দাতা নেই, তাহলেও হবে না। দাতা এবং গ্রহীতা যদি দুটোই থাকে একসাথে, তবেই অ্যাকচুয়ালি কেউ কী হবে, টাকা দিতে পারবে, যে কোনো জিনিসই দিতে পারবে। এখনও তাই, অক্সিডেশনের ফলে ইলেকট্রন অ্যাকচুয়ালি কি দাতা, অক্সিডেশন রিয়াকশন ইলেকট্রন অ্যাকচুয়ালি দিচ্ছে গ্রহীতাকে রিডাকশন রিয়াকশনে। দাতা যতক্ষণে না দেবে গ্রহীতা ততক্ষণ নিতে পারবে না। আবার এটাও বলতে পারি, গ্রহীতা যদি গ্রহণ না করে তাহলে দাতা দিতে পারবে না। তাহলে একটা অপরটার কি পরিপূরক। এটাই এতক্ষণ ধরে আমি বলতে চাইছি যে অক্সিডেশন রিডাকশন রিয়াকশন অ্যাকচুয়ালি কী হয় না, একই সঙ্গে সম্পন্ন হয়। এই ধরনের বিক্রিয়াকে কাজে লাগিয়ে কি করা হয়, ইলেকট্রোকেমিক্যাল আর ইলেকট্রোলাইটিক্যাল সেল তৈরি করা হয়। অর্থাৎ খুব সিম্পলভাবে যদি বলি, ইলেকট্রোকেমিক্যাল এবং ইলেকট্রোলাইটিক্যাল সেলে অ্যাকচুয়ালি কী না, খুব সিম্পলভাবে যদি বলা হয় তাহলে বলতে পারি ইলেকট্রোকেমিক্যাল আর ইলেকট্রোলাইটিক্যাল সেল অ্যাকচুয়ালি হচ্ছে ভেতরে কি হয়, অক্সিডেশন এবং রিডাকশান রিয়াকশান, বা বলতে পারি একসঙ্গে রেডক্স রিয়াকশান বা জারণ বিজারণ বিক্রিয়া হয়, যার ফলে কি হয়, এখানে ইলেকট্রোকেমিক্যাল আর ইলেকট্রোলাইটিক্যাল সেল তৈরি হয়। ঠিক আছে, এবার দেখো একটা ছোট্ট পরীক্ষার মাধ্যমে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। কীরকম না, প্রথমে আমি অ্যাকচুয়ালি আজকে হেডিং করছি ইলেকট্রোকেমিক্যাল সেল। ইলেকট্রোকেমিক্যাল সেল, ইলেকট্রোকেমিক্যাল সেল খুব ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। কীরকম না, ইলেকট্রোকেমিক্যাল সেল দেখো অ্যাকচুয়ালি কীভাবে আমরা অ্যাকচুয়ালি এখানে আসবো, দেখো খুব সুন্দরভাবে অ্যাকচুয়ালি আমরা এখানে ডিসকাস করব। কীভাবে ডিসকাস করব দেখো, দেখো ধরো একটা কি আছে, এখানে একটা জার নিয়েছি, একটা কন্টেনার নিয়েছি। ঠিক আছে, এই কন্টেনারের মধ্যে কি করেছি আমি, এই কন্টেনারের মধ্যে অ্যাকচুয়ালি কপার সালফেট দিয়ে দিয়েছি। কপার সালফেট, ঠিক আছে, এই কন্টেনারের মধ্যে কি করেছি, কপার সালফেট দিয়েছি। এবং কন্টেনারে কি হয়েছে, আমি একটা এরকম দণ্ড রেখে দিয়েছি, এরকম একটা দণ্ড আমি রেখে দিয়েছি। ঠিক আছে, এই দণ্ডটা আমি হচ্ছে কিসের না, এই দণ্ডটা হচ্ছে অ্যাকচুয়ালি জিঙ্কের দণ্ড রেখে দিয়েছি। অর্থাৎ একটা পাত্রের মধ্যে কপার সালফেট, কপার সালফেটের মধ্যে আমি জিঙ্কের একটা দণ্ড রেখে দিয়েছি। দিয়ে কি করলাম, খানিকক্ষণ রেখে দিয়ে আমি দেখা গেলো একটু ঘুরতে বেরিয়ে গেলাম, মুভি দেখতে চলে গেলাম। এবার মুভি দেখতে এসে আমি কি দেখলাম না, মুভি দেখতে এসে দেখলাম আমি যে কি ঘটনা ঘটেছে না, মুভি দেখতে গিয়ে অ্যাকচুয়ালি দেখলাম যে এখানে অ্যাকচুয়ালি যে কন্টেনারটা আছে সেই কন্টেনারে অ্যাকচুয়ালি কি হয়েছে না, সেই কন্টেনারে অ্যাকচুয়ালি কপার সালফেট যেটা আছে, কপার সালফেট এবং জিঙ্ক। কপার সালফেটের অ্যাকচুয়ালি কালার হচ্ছে ব্লু কালার, এটা আমরা জানি ব্লু কালার। অর্থাৎ এই কিছুক্ষণ পর যে কন্টেনারটা তৈরি হয়েছে সেই কন্টেনারে কি হয়েছে, কতগুলো জিনিস তিনি লক্ষ্য করলো। কি কি? এক নাম্বার হচ্ছে এই অ্যাকচুয়ালি কপার সালফেটের যে অ্যাকচুয়ালি ব্লু কালারের দ্রবণ,
এই ব্লু কালার দ্রবণটা অ্যাকচুয়ালি কী হয়ে গেছে, ফেড হয়ে গেছে, মানে ফ্যাকাশে হয়ে গেছে, সেই আগের মতো আর ব্লু কালার কিন্তু নেই। এক নাম্বার কী করলো, অবজারভেশন কি দেখলো না, ব্লু কালার কিন্তু আর নেই। 2 নাম্বার কি দেখলো না, 2 নাম্বার দেখলো এই তলায় অ্যাকচুয়ালি, এই যে তলাটায়, এই তলাটায় অ্যাকচুয়ালি কী হয়েছে না, রেডিশ ব্রাউন অর্থাৎ বাদামি বর্ণের অ্যাকচুয়ালি কী হয়েছে, অধক্ষেপ পড়ে গেছে। তলায় অ্যাকচুয়ালি কী হয়েছে, কিছু বাদামি বর্ণের অ্যাকচুয়ালি অধক্ষেপ পড়েছে। 3 নাম্বার তিনি অবজারভেশনে দেখলো এই জিঙ্কের রড যেটা আছে, এই জিঙ্কের রডটা আগে যেমন নিয়েছিলাম তার থেকে কী হয়ে গেছে, জিঙ্কের রডটা ক্ষয়ে গেছে, অর্থাৎ জিঙ্কের রডটা কী হয়ে গেছে, সরু হয়ে গেছে। এটা হচ্ছে 3 নাম্বার। 4 নাম্বার তিনি কি দেখলো, 4 নাম্বার যেটা আরও ইন্টারেস্টিং জিনিস দেখলো সেটা হচ্ছে এই যে কন্টেনারটা যেটা আছে, এই কন্টেনারটা কি হয়ে গেছে, গরম হয়ে গেছে, অর্থাৎ কিনা কন্টেনারটার টেম্পারেচার বেড়ে গেছে, এর টেম্পারেচার বেড়ে গেছে। তাহলে এই 3-4টে অ্যাকচুয়ালি অবজারভেশন তিনি দেখতে পেল, অর্থাৎ কিনা কপার সালফেটের দ্রবণে কি করলো না, একটা জিঙ্কের রড যদি ডুবিয়ে দিই তাহলে কি হবে, এই 4টে পয়েন্টকে তিনি কি করলো, দেখতে পেলো। 1 নম্বর পয়েন্ট কি না, কপার সালফেটের যে অ্যাকচুয়ালি দ্রবণ ব্লু কালার, সেই ব্লু কালারটা কি হয়ে গেছে, ফেড হয়ে গেছে। 2 নাম্বার কি, 2 নাম্বার হচ্ছে তলায় কি হয়েছে, ব্রাউন কালারের অ্যাকচুয়ালি কিছু অধক্ষেপ পড়েছে। 3 নাম্বার হচ্ছে এখানে কি হয়েছে, জিঙ্কের যে রড, সেই জিঙ্কের রডটা কি হয়ে গেছে, ক্ষয়ে গেছে। আর 4 নম্বর হচ্ছে এখানে অ্যাকচুয়ালি যে পাত্রর যে টেম্পারেচার প্রথমে ছিল, এখন কি হয়ে গেছে, টেম্পারেচার বেড়ে গেছে। এই 4খানা অবজারভেশন তিনি দেখতে পেল। এই 4টে অবজারভেশন তিনি কেন দেখতে পেল সেটা নিয়ে এবার আমরা আলোচনা করব, অর্থাৎ কি না এর সিদ্ধান্ত কি হলো। 1 নাম্বার, তিনি দেখলো অ্যাকচুয়ালি যেহেতু অ্যাকচুয়ালি কপার সালফেট একটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। এবার এখানে একটুখানি বলে দিই তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কাকে বলে। তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হচ্ছে যারা অ্যাকচুয়ালি কি হয়, জলে দ্রবীভূত বা গলিত অবস্থা মানে তাকে যদি কি করা হয়, যদি হিট দিয়ে, যদি তাকে তাপ দিয়ে তাকে যদি গলিয়ে দেওয়া হয়, তাহলে কি হয়, আয়ন তৈরি করতে পারে। তাদেরকে অ্যাকচুয়ালি কি বলা হয়, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। অর্থাৎ জলে দ্রবীভূত বা যদি গলিত অবস্থায় যদি এরা আয়ন তৈরি করে, তখন তাকে বলা হয় অ্যাকচুয়ালি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। কপার সালফেট অ্যাকচুয়ালি হচ্ছে, কপার সালফেট এটা অ্যাকচুয়ালি ভেঙে গিয়ে দেখো তৈরি করে কপার 2+ প্লাস SO4 2-। তাহলে এটা একটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ এবং এটা তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তীব্র কেন, যতটা কপার সালফেট নিয়েছিলাম ততটাই কপার সালফেট অ্যাকচুয়ালি ভেঙে গিয়ে কপার 2+ আর SO4 2- তৈরি করেছে, অর্থাৎ সম্পূর্ণ অংশটাই ভেঙে গেছে। সেই জন্য এটা তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। আর যদি মৃদু হতো তাহলে কী হতো, যতটা কপার সালফেট নিয়েছি দেখা গেলো ততটা যদি না ভাঙে, দেখা গেলো নিচে 1 মোল সম্পূর্ণই ভাঙিয়ে, দেখা গেলো ওখান থেকে 0.5 মোল ভেঙে গেছে, তখন তাকে বলা হতো মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। ঠিক আছে, এবার আসি ইলেকট্রোকেমিক্যাল সেল যেটা আমরা পর্যবেক্ষণ করলাম, এখানেও অ্যাকচুয়ালি কি হয় না, রেডক্স রিয়াকশান হয়েছে। প্রথম কথা, ইলেকট্রোকেমিক্যাল বা ইলেকট্রোলাইটিক্যাল যাই বলো না কেন, রেডক্স রিয়াকশান হয়, অর্থাৎ জারণ বিজারণ বিক্রিয়া হয়। অর্থাৎ এখানে অ্যাকচুয়ালি কি ঘটনা ঘটেছে না, ঘটনা ঘটেছে অ্যাকচুয়ালি কি হয়, কপার সালফেট অ্যাকচুয়ালি যখনই অ্যাকচুয়ালি কপার 2+ আর SO4 2- অ্যাকচুয়ালি ভেঙে গেছে, তখন কি হয় না, এখানে অ্যাকচুয়ালি কপার 2+ এ কী করে, দুটো ইলেকট্রন অ্যাকচুয়ালি, দুটো যে ইলেকট্রন আছে এই দুটো ইলেকট্রন অ্যাকচুয়ালি গৃহীত হয়ে অ্যাকচুয়ালি কী করে, কপার আয়ন তৈরি, কপার আয়ন থেকে অ্যাকচুয়ালি কপার কঠিন অবস্থায় তলায় সলিড অবস্থায় অধক্ষেপ পড়ে যায়। ঠিক আছে, এই বিক্রিয়াটাকে যেহেতু দেখো এখানে কি হচ্ছে, দুটো ইলেকট্রন গৃহীত হচ্ছে, তার জন্য একে রিডাকশান রিয়াকশান বলে। ঠিক একই রকমভাবে Zn জিঙ্ক সলিড অবস্থায় কি হয় না, জিঙ্ক সলিড অবস্থায় এখান থেকে জিঙ্ক অ্যাকচুয়ালি 2+ প্লাস দুটো ইলেকট্রন কি করে, ছেড়ে দেয়। যেহেতু এখানে ইলেকট্রন ছাড়ছে তার জন্য একে বলা হয় অক্সিডেশন রিয়াকশান।
তাহলে দেখো আমরা দেখতে পাচ্ছি এখানে কপার 2+ থেকে কপার হচ্ছে। তাহলে দেখো কপার 2+ অ্যাকচুয়ালি কী হচ্ছে, এটা দ্রবণে অ্যাকচুয়ালি যখন আছে তখন কপার 2+ আছে, অর্থাৎ এখানে দেখো কপার 2+ আয়ন আছে। এই কপার 2+ আয়ন অ্যাকচুয়ালি কী হচ্ছে না, এ অ্যাকচুয়ালি দ্রবণে আছে, দ্রবণ থেকে অ্যাকচুয়ালি ইলেকট্রন গ্রহণ করে অ্যাকচুয়ালি কপার তৈরি করছে। এই কপারটা অ্যাকচুয়ালি কী হচ্ছে, তলায় দেখো অ্যাকচুয়ালি অধক্ষেপ পড়ে যাচ্ছে। এই কিন্তু এই কপার যেটা আছে সেটা কিন্তু আর দ্রবণে নেই, দ্রবণ থেকে আলাদা হয়ে গিয়ে তলায় অধক্ষেপ পড়েছে। ঠিক একই রকমভাবে জিঙ্ক, এই জিঙ্ক অ্যাকচুয়ালি কী হয়েছে, যে অ্যাকচুয়ালি জিঙ্কের যে দণ্ডটা আছে এটা কি কঠিন অবস্থায় জিঙ্ক আছে, সেখান থেকে অ্যাকচুয়ালি কী হয় না Zn2+, এটা অ্যাকচুয়ালি কি সলিউশনে চলে গেছে, সলিউশন বা দ্রবণে, আর দুটো ইলেকট্রন ছেড়েছে। অর্থাৎ এই যে দুটো ইলেকট্রন ছেড়েছে, এই দুটো ইলেকট্রন দেখো এ কী করেছে, গৃহীত হয়েছে। ঠিক আছে, এই যে দুটো ইলেকট্রন ছেড়েছে সেই দুটো ইলেকট্রন কী হয়েছে, এখানে গৃহীত হয়েছে। তাহলে বলতে পারি এখানে অ্যাকচুয়ালি কী হয়েছে না, দেখো কপার 2+ অ্যাকচুয়ালি কী হয়েছে না, কপার 2+ দ্রবণে অ্যাকচুয়ালি দেখো কপার 2+ অ্যাকচুয়ালি কী হচ্ছে না, কপার আয়নে পরিণত হয়েছে, কপার অ্যাকচুয়ালি কঠিনে পরিণত হয়েছে। আর কপার 2+এরই কালার হচ্ছে অ্যাকচুয়ালি ব্লু কালার, কপার 2+এরই কালার অ্যাকচুয়ালি হচ্ছে ব্লু কালার। তাহলে কপার 2+এর কালার যেহেতু ব্লু, তাহলে ব্লু কালার থেকে অ্যাকচুয়ালি যেহেতু দেখো দ্রবণ থেকে কপার 2+এর পরিমাণ দেখো আস্তে আস্তে কমতে কমতে দেখো তলায় দেখো কপার আস্তে আস্তে জমা হচ্ছে। আর কপার জমা হচ্ছে বলি অ্যাকচুয়ালি কি বলা হচ্ছে যে এই দেখো যে দ্রবণে যদি অ্যাকচুয়ালি কপার 2+এর পরিমাণ যদি আস্তে আস্তে কমতে থাকে, তাহলে ব্লু কালারটা আস্তে আস্তে কী হয়ে যাবে, ফেড হয়ে যাবে, যেটা 1 নম্বর অ্যাকচুয়ালি অবজারভেশনে ছিল যে দ্রবণের কালার অ্যাকচুয়ালি কী হয়ে যায়, ফেড হয়ে যায়। কেন, তার কারণটা হচ্ছে যে দ্রবণে অ্যাকচুয়ালি কপার 2+এর পরিমাণটা আস্তে আস্তে কী হচ্ছে, কমছে। আর ব্লু কালার দ্রবণটা অ্যাকচুয়ালি ব্লু কালার, তার কারণ কি না, কপার 2+ই অ্যাকচুয়ালি কালার হচ্ছে ব্লু, এই কপার 2+এর আয়নের কারণেই অ্যাকচুয়ালি ব্লু কালার তৈরি হয়েছে দ্রবণটা। যেহেতু কপার 2+এর পরিমাণ কমছে তাই ব্লু কালারটাও ফেড হয়ে যাচ্ছে, 1 নাম্বার। 2 নাম্বার আমরা অবজারভেশনে দেখেছি তলায় অ্যাকচুয়ালি কী হয়েছে, ব্রাউন কালারের বা রেডিশ ব্রাউন কালারের অ্যাকচুয়ালি কী হয়েছে বা বাদামি বর্ণের অ্যাকচুয়ালি তোমার কোনো কঠিন পদার্থ অধক্ষেপ পড়েছে। সেটা হচ্ছে এই কপার 2+ থেকে কপার যেটা অ্যাকচুয়ালি তৈরি হয়েছে, অর্থাৎ কি না এখানে যে অ্যাকচুয়ালি কপার 2+ তলায় যেটা অ্যাকচুয়ালি কপার 2+ থেকে কপার যেটা হয়েছে, কপারে যে অধক্ষেপ পড়েছে, কপারের কালার হচ্ছে অ্যাকচুয়ালি বাদামি বর্ণ। সেই জন্য অ্যাকচুয়ালি তলায় দেখতে পাচ্ছ এরকম কপার অ্যাকচুয়ালি কী হয়েছে, জমা হয়েছে। ঠিক আছে, 3 নাম্বার কি দেখতে পাচ্ছ যে জিঙ্কের যে রড, এই জিঙ্কের যে রড, এই রডটা আস্তে আস্তে ক্ষয়ে গেছে। কেন ক্ষয়ে গেছে না, জিঙ্কের যে রড কঠিন অবস্থায় জিঙ্কের যে রড সেখান থেকে দেখো Zn2+ হয়ে গেছে। দেখো অর্থাৎ জেডেন অ্যাকচুয়ালি কী হয়েছে, কঠিন অবস্থা থেকে দেখো কী হয়ে গেছে, সেখান থেকে দেখো Zn2+ তৈরি হয়ে গেছে, যেটা দেখো অ্যাকচুয়ালি এর ফলে কী হয়ে গেছে না, জিঙ্ক থেকে Zn2+ হওয়ার ফলে দেখো কঠিন পদার্থ অর্থাৎ যেটা দণ্ড আছে সেই দণ্ডটা দেখো আস্তে আস্তে ক্ষয়ে গিয়ে দেখো সেটা কী হয়ে গেছে, সলিউশনে চলে যাচ্ছে। অর্থাৎ কঠিন অবস্থা থেকে দেখো এটা কী হচ্ছে, দ্রবণে চলে যাচ্ছে। সেই জন্য কী হচ্ছে, এই দণ্ডটা কী হচ্ছে, আস্তে আস্তে ক্ষয়ে গেছে। কী বললাম, বোঝা গেছে? এর ফলে অ্যাকচুয়ালি কী হয়েছে না, এর ফলে অ্যাকচুয়ালি তোমার এই যে দণ্ড সেই দণ্ডটা ক্ষয়ে যাচ্ছে। আর 3 নম্বর ঘটনাটা হচ্ছে, 4 নম্বর যেটা অবজারভেশন, লাস্ট অবজারভেশন, সেটা হচ্ছে দেখো ইলেকট্রন দেখো একটা জায়গা থেকে আর একটা জায়গায় ট্রান্সফার হচ্ছে। ইলেকট্রন দেখো কী হচ্ছে, অক্সিডেশনের ফলে রিডাকশন ফলে ট্রান্সফার হচ্ছে, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় ইলেকট্রন ট্রান্সফার হচ্ছে। ইলেকট্রন ট্রান্সফার হওয়া মানেই যে মনে রাখবে এখানে টেম্পারেচার সবসময় বাড়তে থাকে। অর্থাৎ কি না, যদি অ্যাকচুয়ালি ইলেকট্রন একটা জায়গা থেকে আরেকটা জায়গায় ট্রান্সফার হয় তাহলে সবসময় মনে রাখবে সেখানে অ্যাকচুয়ালি কী হয় না, টেম্পারেচার উৎপন্ন হয়। তাহলে ইলেকট্রন ট্রান্সফার হচ্ছে, এই জন্য এখানে কী হয়, টেম্পারেচার উৎপন্ন হচ্ছে বা উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে। এইটা অ্যাকচুয়ালি হচ্ছে যেটা বললাম, এটা কি বলা হয় অ্যাকচুয়ালি হচ্ছে ডাইরেক্ট সেল বা সরাসরি অ্যাকচুয়ালি কী হয়, ডাইরেক্ট সেল কেন বলে, এর আরেকটা নাম আছে, তার নামটা হচ্ছে ডাইরেক্ট সেল বলে। কেন না, এখানে দেখো ইলেকট্রন দেখো অ্যাকচুয়ালি অক্সিডেশন বিক্রিয়ার ফলে ইলেকট্রন দেখো অ্যাকচুয়ালি যেটা ত্যাগ করছে সেই ইলেকট্রনটা দেখো কপার 2+ যে গৃহীত হচ্ছে দেখো সরাসরি দেখো গৃহীত হচ্ছে, কারোর মাধ্যম নিচ্ছে না।
এই ইলেকট্রন ছাড়ছে, সঙ্গে সঙ্গে দেখো এই ইলেকট্রন কী হচ্ছে, গৃহীত হচ্ছে। দেখো কারোর মাধ্যম দিয়ে দেখো ইলেকট্রন একটা জায়গা থেকে আর একটা জায়গায় যাচ্ছে না। দেখো যেটা আমি তোমাদের পিকচারে দেখো দেখিয়েছি, দেখো পিকচারে যে ইলেকট্রন একটা জায়গা থেকে আর একটা জায়গায় যাচ্ছে ঠিকই। যখন ইলেকট্রন একটা জায়গা থেকে আর একটা জায়গায় ইলেকট্রন যাচ্ছে, দেখো সরাসরি যাচ্ছে, কোনো মাধ্যম নিচ্ছে না। অর্থাৎ কোনো দেখা গেল কোনো তারের মাধ্যমে বা কিছুর মাধ্যমে দেখো ইলেকট্রন একটা জায়গা থেকে আর একটা জায়গায় যাচ্ছে না, দেখো সরাসরি ইলেকট্রন গৃহীত হচ্ছে। সেই জন্য একে বলা হয় ডাইরেক্ট সেল। কি বললাম, বোঝা গেছে? তাহলে আজকে যেটা দেখলাম সেটা অ্যাকচুয়ালি হচ্ছে ডাইরেক্ট সেল দেখলাম, যেটা অ্যাকচুয়ালি সবচেয়ে প্রথম অ্যাকচুয়ালি সেল আবিষ্কার হয়েছিল। পরবর্তীকালে আমরা কি করব, আরও ডিটেলসে জানবো, সেটা হচ্ছে পরবর্তী ক্লাসে যাব। আজকের এই পর্যন্তই থাক। যে এখানে বলি একটুখানি, তাও বলে দিলাম ডাইরেক্ট সেল বলে কেন, তার কারণ একটাই, ডাইরেক্ট সেল এখানে এই কারণে বলছে যে ইলেকট্রন দেখো এখানে কিছু সরাসরি গৃহীত হচ্ছে। অর্থাৎ অক্সিডেশন বিক্রিয়া যে ইলেকট্রনটা ত্যাগ করছে, রিডাকশন রিয়াকশানে সেই ইলেকট্রনটা কী হচ্ছে, গৃহীত হয়ে যাচ্ছে। এই জন্য সরাসরি যেহেতু অ্যাকচুয়ালি ঘটনাটা ঘটছে, সেই কারণে একে বলা হয় ইলেকট্রোকেমিক্যাল সেল। এবং ইলেকট্রোকেমিক্যাল সেলটা সেটা ডাইরেক্ট সেল বলছে সরাসরি হওয়ার কারণে। তাহলে এই পর্যন্ত থাক আজকে, পরের দিন আবার হবে। ওকে, বাই, ভালো থেকো।